মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যার কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। আবার যা আজকে আমাদের একান্ত নিজের, একান্ত আপন, তাও কিন্তু আগামীকাল আমাদের নাও হয়ে থাকতে পারে। আসলে পরম বা একান্ত নিজের বলে কিছুই হয় না। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর আরও একবার স্বাগতম। চলো তাহলে আজকে সবাই মিলে আমরা আজকের দিনটা শুরু করি। সকলের দিনটা খুব ভালো কাটুক আর সকলে আশা করি অনেক সুস্থ আছো, ভালো আছো। চলো তাহলে শুরু করি। ঘুম থেকে ওঠার পরে আজকে সকালে আর হাঁটতে যাইনি, একটু পড়াশোনা করছিলাম আর তারপর স্কিপিং করে এখন চলে এসেছি ব্যায়ামাসন করতে। আর তোমরা যারা ভাবছো ওয়েট লস করবে, কিন্তু কিছুদিন ব্যায়ামাসন করার পরে বা ডায়েট চার্ট ফলো করার পরে মনে হচ্ছে যে না, কিছুতেই ওয়েট কমছে না বা কিছুতেই তুমি আর পারছো না, বারবার খিদে পাচ্ছে বা ব্যায়াম করতে গিয়ে শরীর দুর্বল লাগছে, প্রেশার লো হয়ে যাচ্ছে। তো এরকম অনেক কিছু কিন্তু প্রতিবন্ধকতা বা নিজের মন থেকেই একটা নেগেটিভিটি চলে আসে। তো সেটা আনলে কিন্তু একদমই হবে না, জানো তো। কারণ প্রথম দিকে আমার ওয়েটটাও যখন অনেকটা বেশি ছিল, তখন আমিও প্রথম ভাবতাম, যেহেতু আমি তার আগে কোনোদিনই সেরকম যোগব্যায়াম করিনি, তো প্রথম যখন করা শুরু করি বা ডায়েট চার্ট ফলো করে খাওয়া দাওয়া করা শুরু করি, তো প্রথম আমারও কিন্তু অনেক রকম অনেক কিছু মনে হতো যে আমি পারবো না, বা কিছুদিন ব্যায়াম করার পরেই মনে হতো কি না, ওয়েটটা না কিছুতেই কমবে না, আমি শুধুই চেষ্টা করছি, এরকম ভাবতাম। আর নিজের মন থেকে কিন্তু একটা হতাশা চলে আসতো। কিন্তু কি বলতো, এই হতাশাটাকে না নিজের মনের জোর করেই কিন্তু আমাদেরকে আগিয়ে চলতে হবে। যদি হতাশাটাকে নিয়ে ভেঙে পড়ি, তাহলে কিন্তু ওয়েট লস করতে পারবো না। আর কি সব থেকে একটা এর ভালো দিক কি বলতো, প্রথম দিকে তোমাদেরকে যতটা পরিশ্রম করতে হবে ওয়েট লস করার জন্যে বা যতটা মেনটেন করতে হবে, তার পরের দিকে অর্থাৎ ওয়েট লস হওয়ার পরে যখন তোমার ওয়েটটা স্বাভাবিক অবস্থায় আসবে, তখন কিন্তু অত কিছু আর না মানলেও চলবে বা আগের মতো অতটা কষ্ট কিন্তু না করলেই চলবে। বেশ কয়েকটা দিনের চেষ্টা আর একটু পরিশ্রম, একটু কষ্ট করলেই কিন্তু আমরা ভালো ফল পাবো, জানো তো। যেমন আমি পেয়েছি সেরকমই কিন্তু তোমাদের সাথে আমি বলছি। প্রথম দিকে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, অনেকটা ভোরবেলায় উঠে যোগব্যায়াম করতে হয়েছে, কিন্তু এখন আমার ওয়েটটা একটা স্বাভাবিক অবস্থায় আছে। তো এখন কিন্তু আমাকে আর অতটা পরিশ্রম করতে হয় না, আমি নর্মাল যতটুকু করি, মানে যতটুকু আমার প্রয়োজন ততটুকুই কিন্তু আমার জন্যে যথার্থ হয়। আর এখন ওয়েটটা তার জন্যে ঠিকঠাক অবস্থাতেও আছে। আর আগের মতো অতটা কিন্তু খাওয়া দাওয়া মেনটেন না করলেও চলে। ওই যে বললাম যে প্রথম দিকে যতটা কষ্ট করতে হবে, পরের দিকে কিন্তু আর ততটা কষ্ট করতে হয় না। তো দেখো, এখন আমার কিন্তু যোগব্যায়াম করা হয়ে গেছে, তো এখন আমি চলে আসলাম মার সাথে একটু হেল্প করে দিতে কাজে। তো মা তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো মাই কিন্তু সবসময় রান্না বান্না করে, আমি কিন্তু কিছুই করি না, ওই একটু যতটা পারি হেল্প করে দিই। তো মা ভাতটা উপর দিতে যাচ্ছিলো, তো আমি মাকে বললাম কি তুমি যাও, আমি করে দিচ্ছি। আর তোমাদেরকে আমি এর আগের দিন কিন্তু বলেছিলাম যে আমাদের বাড়িতেই কিন্তু গরুর দুধ দিয়ে টক দই এভাবে আমরা বসাই, মানে আমার মা কিন্তু বসায়, আর দইটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তো তারপর দেখো আবারও কিন্তু চলে আসলাম বাকি শাকগুলো বেছে নিতে। তাই এগুলো কি শাক তোমরা যদি কেউ চিনতে পারো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর জানো তো সবাই যে আমি কিন্তু সবজি খেতে ভীষণ ভালোবাসি, মাছ, মাংস, ডিম এগুলোর তুলনায় শাক সবজি, সবুজ জিনিস আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর সেই জন্যই কিন্তু বাড়িতে না আরও বেশি করে শাকসবজি নিয়ে আসে। আর আমার ঠাকুমাও যেহেতু বেশি নিরামিষ খায়, সেই কারণে নিরামিষটা আমাদের বাড়িতে একটু বেশি হয়, সেটা বলা চলে। আর আজকে আর কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গোছানো হয়নি, ছোটো বোনও ঘুমাচ্ছিল। তারপর দেখো এখন আমি কিন্তু বিছানাটা গোছগাছ করতে চলে এসেছি। তো মশারিটা আগেই গোছানো হয়ে গেছে, তারপরে এই ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি। আর হারমোনিয়ামটাও কিন্তু আমি পাশে পেতে রেখেছি, কারণ বুনু ওর যখন সময় পাবে তখন রেয়াজে বসবে। তো এখন একটু পড়াশোনা করতে বসেছে।
আর বিছানাপত্র গুছিয়ে রেখে এখন কিন্তু আবারও চলে যাব একটু মার সাথে হেল্প করে দিতে। এদিকে দেখো পেঁয়াজগুলোকে না তেলে ভেজে নিচ্ছে, তার সাথে কিন্তু আলুটাও পরে দিয়ে দেবে। আলু ভাজা আর এই ডিমের অমলেট, তো এই দিয়ে সকালবেলা ছোটো বোনকে খেতে দিয়ে দেবে। তো ও কিন্তু সেটা খেয়ে আবার টিউশনে যাবে। আর এদিকে আমি ঘরবাড়িগুলো পরিষ্কার করতে চলে এসেছি, কারণ একটা কাজের পরে যে অন্য কাজটা করতে হবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই। সেটা মানে আমি মনে করি, আমার মনে হয় যে আমি যখন যেরকম সময় পাবো সেই ফাঁকে ফাঁকে আমি নিজের সুবিধা মতো সমস্ত কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে করে নেব। এবার দেখো এক একজন তো এক এক রকমভাবে তার কমফোর্ট অনুযায়ী কাজ করতে ভালোবাসে। তো আমার এরকম মনে হয়, তা আমি এরকমভাবেই করি যে আমি যখন যেরকম সুযোগ সুবিধা পাই সেরকমভাবে কিন্তু তখনই সেই কাজটা সেরে রাখি। তো মা ওদিকে রান্না করছে দেখে আমি এই দিকে ঘরবাড়িটা কিছুটা গোছগাছ করে রাখলাম। আর তারপরে বেলার দিকে ঘরটা ঝাড় দিয়ে নেব আর মুছে নেব। আর যতই ঘরবাড়ি গোছানো হোক না কেন, আমার বোনও বড় হয়েছে বটে, কিন্তু ও এখনও না ছোট বাচ্চাদের মতোই আচরণ করে। মানে ছোট ছোট কাগজপত্র টুকরো করে এদিক ওদিক, আর আঁকার তো কোনো শেষ নেই, কোনো সীমা নেই। সারাদিন রং পেন্সিল দিয়ে এটা ওটা সেটা আঁকছে। তারপর তো ক্লে আছে, ক্লে দিয়ে অনেক রকম অনেক কিছু বানাচ্ছে, আবার সেটাকে নষ্ট করছে, আবার সেটা দিয়ে অন্যরকম একটা কিছু বানাচ্ছে। তো সারাদিন এইরকমই সমস্ত কিছুও করে চলেছে। তবে একটা জিনিস কি, ওর মধ্যে না আমি দেখছি যে ও হাতের কাজগুলো না বেশ ভালোই করে, কিন্তু তার সাথে তো পড়াশোনাটাও করতে হবে। শুধু তো ওইগুলো নিয়ে বসে থাকলে হবে না। তাই ওই নিয়ে একটু মাও বকাবকি করে যে পড়তে বস পড়তে বস। আর এইদিকে দেখো বাবাও মাছ নিয়ে চলে এসছে। তো আজকে আমাদের কাতলা মাছ নিয়ে এসছে, তো দই কাতলা রান্না হবে। তো বাবা কিন্তু আজকে শখ করেই নিয়ে এসছে এটা, কারণ অন্য সময় সেরকম একটা ভালো কাতলা মাছ পাওয়া যায় না। তো এই মাছটা দেখে বাবার ভীষণ পছন্দ হয়েছিল, তো বাজার থেকেই একেবারে কেটে কুটে দিয়েছে। তো আমি একেবারে শুধু এখন ধুয়ে নেব আর আঁশটা ছাড়িয়ে নেব। আর এদিকে দেখো সেই শাকটা কিন্তু ভাজাও হয়ে গেছে, তো হালকা তেলেই কিন্তু ভাজা হয়েছে। তো সেটা তুলে নিলাম, আর এখন মাছগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। যত যাই বেলা হোক না কেন, আজকে কিন্তু সূর্য দেবতা ওঠার নাম গন্ধ নেই। দেখে তো চারিদিকে কেমন কুয়াশা আর কুয়াশা। আর সেই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়েই গেছে, তো মাই ভাজছিল মাছগুলো। তো আমি মাকে বললাম যে আমি বাকিটা করে দিই। তো মা তো সবসময় করে, তো এক একটা দিন ছুটি থাকলে আমার মনে হয় যে কিছু কিছু রান্না আমি করি। তো সেই কারণেই চলে আসলাম। আর আর যেই কথাটা তোমাদেরকে বলছিলাম যে মাঝে মাঝে না মানুষের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যার কোনো মানে হয় না। মানে কি বলবো, সেটার কোনো কারণও কিন্তু খুঁজে পাওয়া যায় না, এমন এমন কিছু ঘটনা ঘটে মাঝে মাঝে। তো সেরকমই হয়েছে আমার সাথে। তো এই ঘটনাটা ভেবেছিলাম যে তোমাদের সাথে আমি কিছুদিন আগে শেয়ার করব, কিন্তু অন্য আগের ভিডিওগুলোতে না আমি সেটা বলতে ভুলে গেছিলাম। তাই আজকে মনে পড়লো, তো আজকেই বলছি। মানে কয়েকদিন আগেকার ঘটনা। তো সেদিন আমার কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। তো নাম্বারটা না আমার অনেকটাই চেনা। তো এমনিতে কিন্তু আমি কোনো আননোন নাম্বারে ফোন রিসিভ করি না নর্মালি। তো যদি দেখি যে নাম্বারটা আমার চেনা, তো তখনই কিন্তু নাম্বারটা রিসিভ করি। তো নাম্বারটা দেখে আমার ভীষণ চেনা লাগলো, আমি রিসিভ করলাম। কিন্তু অপর দিক থেকে যে কথা বলল আমি তার কথা কিছু বুঝতে পারলাম না, শেষমেশ রং নাম্বার বলে কেটে দিলাম। তারপর আমি নাম্বারটা ভালো করে দেখলাম। তো তখন আমার মনে পড়লো যে এই নাম্বারটা আমার বহু আগের একটা পুরনো নাম্বার ছিল। তো তখন কিন্তু এরকম মানে বেশি টাকার রিচার্জ করা হতো না, মানে 10 টাকা 20 টাকা যেরকম অল্প টাকার রিচার্জ ছিল। তো সেই সময়ে বহুদিন আগে আমি ওই সিমটা ইউজ করতাম। তারপর তখন যেহেতু রিচার্জ করতে পারিনি, অর্থাৎ তখন কলেজে পড়াশোনা করতাম, তো রিচার্জ করতে পারিনি নানা রকম কারণে। তো সিমটা না বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই নাম্বারটা আমার চেনা ছিল, যেহেতু ওটা আমার আগের নাম্বার ছিল। তো সেই নাম্বারটা থেকেই একটা মানে সেই নাম্বারটাই আবার আননোন নাম্বার হয়ে সেদিন আমার কাছে কলটা এসেছিল। তো সেটা দেখে একটা আজব বিষয় লাগলো যে একদিন আমার নিজের নাম্বার ছিল যেটা, সেটাই আজকে আমার কাছে একটা আননোন নাম্বার হয়ে গেছে। মানে যেহেতু আমি ওই সিমটায় তখন রিচার্জ করিনি, তো সিমটা বন্ধ হয়ে গিয়েছিল। তো তারপরে হয়তো অন্য কেউ সেই সিমটা তুলে নিয়েছে তার ডকুমেন্টে। তো সেই সিমটা এখন নাম্বারটাও এখন তার হয়ে গেছে। সেটাই, মানুষের
আজকে যেটা আছে হয়তো কাল সেটা নাও থাকতে পারে। আজকে যেটা মনে হচ্ছে যে সেটা নিজের ভীষণ আপন বা ভীষণ কাছের, সেটা কিন্তু কাল নাও থাকতে পারে, তাই না? আমার মনে হয় যে এই জীবনে না সমস্ত কিছুই ক্ষণস্থায়ী। যেমন ভালো আর মন্দ সমস্ত কিছু আপেক্ষিক, তেমনি কোনো কিছুই আমার, কোনো কিছুই তোমার এরকম বলে কিছু হয়ই না আদৌ। কারণ না কোনো কিছু নিয়ে তো আমরা পৃথিবীতে আসিনি। যখন জন্ম নিয়েছি তখনও কিন্তু একা। আমি নিজেকে ছাড়া আর কোনো কিছুই কিন্তু নিয়ে আসিনি। তাই যাই কিছু থাক না কেন সমস্ত কিছুই না বস্তুগত, নিজের বলে কিচ্ছু হয় না। ওই আমরা যেহেতু বেঁচে আছি প্রয়োজনে যতটুকু লাগে, তো তার জন্যই হয়তো যত বলে না যে যতক্ষণ শ্বাস ততক্ষণই আস, তো সেই জন্য মনে হয় যে ততক্ষণই আমরা শুধু আমার আমার বলি, কিন্তু আসলে আমার বলে বা নিজের বলে কাছের বলে তেমন কিছুই হয় না, সমস্ত কিছুই আপেক্ষিক। আর এখন দুপুরবেলা সবাই খেতে বসে পড়েছি, তো বাবার একটু আগে খাওয়া হয়ে গেছে, তো আমরা তিনজনে এখন খেয়ে নিচ্ছি। তো দই কাতলাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তারপর আমি চলে আসলাম, বাসনগুলো মেজে নিলাম আর টেবিলটাও কিন্তু মুছে রেখে দিলাম। আর আজকে আমাদের বাড়িতে না আমাদের যে জলের মেশিনটা আছে সেটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, মানে সেটার একটু প্রবলেম হচ্ছিলো, তো সেই জন্যে আবার মিস্ত্রি এসেছিলো, সেটা ঠিকঠাক করে দিল। তো তোমরা তো সেটা দেখতেই পেলে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা মা বসে গেছে এই সাজের পিঠে করতে। সাজের পিঠে বলে অনেকে, আবার অনেকে বলে সরা পিঠো। তো আগে অনেক আগে যখন ছোট ছিলাম তখন উনুন ছিল বাড়িতে, তখন কিন্তু ওই মাটির সাজিতে এরকমভাবে সরা পিঠে করতো আমার মা, ঠাকুমা। তো আমার আরও একজন ঠাকুমা ছিল, তিনি এখন আর বেঁচে নেই। তো সবাই মিলে বসে একসাথে কিন্তু এইভাবে উনুন পাড়ে বসে পিঠে করতো, আর তার সাথে থাকতো কনকনে ঠান্ডা। তো সেই ছোটোবেলার দিনগুলোকে না আজকে ভীষণ মিস করি। তো এখন সমস্ত কিছুই খুব সহজলভ্য হয়ে গেছে, সমস্ত কিছুই অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ছোটোবেলার সেই আনন্দ, সেই উনুন পাড়ে বসে মা, ঠাকুমা, দিদিমা সবাই মিলে পিঠে বানাচ্ছে, আর আমি আর আমার বোন ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে সেই পিঠে খাচ্ছি ঠান্ডার মধ্যে বাইরে। তো সেই দিনগুলোর আনন্দ একটা অন্য রকমই লাগে। তো দেখো সরা পিঠেগুলো হয়ে গেছে, তো এখন ওগুলো দুধের মধ্যে ভিজতে দেওয়া হবে, কিছু কিছু শুকনো রেখে দেওয়া হবে যেটা গুড় দিয়ে খাওয়ার জন্য, আর কিছু কিছু ওরকম দুধের মধ্যে দিয়ে ভেজা পিঠে বানানো হবে। আর এইদিকে আমি চলে আসলাম সন্ধে দিতে, আর দেখো এদিকে দুধের মধ্যে যে পিঠেগুলো ভেজানো হবে তো সেটা হয়েও গেছে। আর তারপর আমার মাই কিন্তু সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে রেখেছে একদম কিচেন সেটটা। আর এই দেখো শুকনো পিঠে নিয়ে আমিও বসে পড়েছি, না এতগুলো কিন্তু খাইনি, সাজানোর জন্যই, তোমাদেরকে দেখানোর জন্যই এভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। তো পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে, আমিও কয়েকটা বানানোর চেষ্টা করেছি মার সাথে। আর এই দেখো রাত্রে আবার কিন্তু খেতে বসে পড়েছি সবাই মিলে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি কারোর একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।